কি রে দিদি ভাই, কি হয়েছে তোর? তুই মুখ বার করে আছিস কেন? তোর কি হয়েছে দিদি ভাই? তোর কি মন খারাপ নাকি? বল আমাকে, কথা বলছিস না কেন দিদি ভাই? কি আর হবে দিদি ভাই, তুমি বলো তো, আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছে? উপরওয়ালা তো আমাকে কালো বানিয়েছে, তাতে আমার কি দোষ বলো তো? বুঝেছি, তোকে আজ আবার কেউ গাল মন্দ করেছে তাই না? দিদি ভাই, আমি তো তোকে কতবার বলেছি কারো কথায় কান দিয়ে মন খারাপ করবি না। যে যা বলার বলুক, তুই কার কাছে কেমন তা আমি জানি না, কিন্তু তুই আমার কাছে পরীর মতো সুন্দরী, বুঝলি? কারণ তোর মনটা যে অনেক ভালো রে দিদি ভাই। যার মন ভালো সে কিন্তু প্রকৃত সুন্দর। তুমি যাই বলো না কেন, কেউ আমার মন দেখে না, সবাই তো আমার কালো রংটাই দেখে। সবাই আমাকে কত কথা শোনায়, আমার আর এসব কথা শুনতে একদম ভালো লাগে না ঠাকুমা। কেন যে সবাই আমাকে কালো কুৎসিত বলে কথা শোনায়? হয়েছে হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। এখন চল তো, তাড়াতাড়ি ঘরে চল, আমাকে কিছু খাবার দে তো। আজ তুই কি রান্না করেছিস? হ্যাঁ। এভাবে দুই ঠাকুমা নাতনির দিন খুব ভালোই কাটছিল। উফ, বড্ড জল তেষ্টা পেয়েছে। পিপাসায় যে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। একে তো গ্রীষ্মকাল, তার উপর আবার ভর দুপুরবেলা। এই দুপুরবেলাতে বাইরে বের হওয়াটা খুবই মুশকিল। কিন্তু এখন জল কোথায় পাই? আশেপাশে তো কোথাও জল চোখেই পড়ছে না। আর জল না খেলে তো আমি চলতেও পারছি না। কাকলি কাক যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে টুকি জলের কলস নিয়ে যাচ্ছিল। তখনই টুকি কাকলি কাকের গলা শুনতে পায় আর জলের কলস নিয়ে কাকলি কাকের কাছে যায়। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, এই নাও জল, আমি এক্ষুনি কুয়ো থেকে আনলাম। তুমি এই কলসের জল খেয়ে পিপাসা মেটাও। এই কালো কুৎসিত মেয়ে, তুই কেন আমার কাছে জল নিয়ে এলি? হ্যাঁ, আমি কি তোর কাছে জল চেয়েছি নাকি? হ্যাঁ, দরকার হলে জল তেষ্টায় আমি মরে যাব, কিন্তু আমি তোর হাতের জল খাবো না, বুঝেছিস? যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবি না, কালো কুৎসিত মেয়ে কোথাকার। এ কথা বলে কাকলি কাক টুকিকে তাড়িয়ে দেয়। আর কাকলি কাকের কথায় টুকি ভীষণ কষ্ট পায়। হায় পোড়া কপাল, আমি কিনা গেলাম কাকিমার পিপাসা মেটাতে, কাকিমাকে জল খাওয়াতে, আর সেই কাকিমা আমাকে কুৎসিত বলে কথা শোনালো। সত্যি এই যুগে কারো উপকার করতে নেই। এসব কথা বলতে বলতে টুকি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর চলতে চলতে মিঠু তো তার সাথে দেখা হয়। আরে টুকি, তুই সবসময় আমার সামনে চলে আসিস কেন? হ্যাঁ, আমি কত শুভ কাজে যাচ্ছিলাম, আর পথেই তোর মুখটা দেখতে হলো আমাকে। তোর মুখ দেখে ওই শুভ কাজে গেলে তো এই কাজ আর শুভ কাজ হবে না রে। তোর মতো কালো কুৎসিত মেয়ের চেহারাটা যে একেবারে অশুভ। যত সব, না জানি আজ কি আছে আমার কপালে। এসব কথা বলে মিঠু তো তা সেখান থেকে চলে যায়। যাক বাবা, আমি আবার কি করলাম? আমি কি আমার কাছে একটু বাইরেও বের হতে পারবো না? আমার এসব আর ভালো লাগে না। হে ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। আমার আর ভালো লাগে না এইভাবে বেঁচে থাকতে। এসব কথা বলে টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তুই এসেছিস দিদি ভাই, ভালোই হলো। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে পাশের জঙ্গলের বান্টি কবুতর আর সুখী পায়রা তোকে দেখতে এসেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে আয় দিদি ভাই। ঠাকুমা, তুমি আবার আমার বিয়ের কথা বলছো? তুমি জানো না ঠাকুমা, আমার এই কুৎসিত চেহারা কেউ পছন্দ করে না। কেউ কি আমাকে পছন্দ করবে? তুমি কেন বুঝতে পারছো না ঠাকুমা? বলো, পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে না ঠাকুমা। তুই বেশি কথা না বলে তৈরি হয়ে নে তো। আর তোকে কে বলেছে হ্যাঁ তোকে কেউ পছন্দ করবে না? আমার দিদি ভাইয়ের মতো এমন লক্ষ্মী একটা মেয়েকে ওরা কি আর কোথাও পাবে নাকি? হ্যাঁ। এসব বলে মিনু টুনটুনি টুকিকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। এটা কে মাসিমা? এই কালো কুৎসিত মেয়েটা কি আপনার নাতনি? আপনার নাতনি দেখতে এত কুৎসিত, সে কথা তো আপনি আগে বললেননি। তাহলে আমরা অযথা সময় নষ্ট করে এত দূর আসতাম না। আর যাই হোক, আমি কিছুতেই এমন একটা কালো কুৎসিত মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারবো না।
এমন কালো কুৎসিত মেয়ে আমার সংসারে গেলে যে আমার সংসারে অমঙ্গল নেমে আসবে। বাবা বান্টি, চল বাবা, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, আমি তোকে সুন্দর একটা পাত্রীর সাথে বিয়ে দেব। এরপর সুখী পায়রা আর বান্টি কবুতর মিলে সেখান থেকে চলে যায়। সত্যি আজ আমার সব বিশ্বাস ভেঙে গেল। আমি বুঝি না ঈশ্বর কেন তোকে এত কালো আর কুৎসিত বানিয়েছে। না তোকে জঙ্গলের কেউ পছন্দ করে আর না তোকে কেউ সহ্য করে। তোকে কি সারা জীবন আমি আমার কাছে রেখে দেব নাকি? হ্যাঁ, কেউ তো তোকে পছন্দ করে না। এখন আমি তোকে বিয়ে দেব কি করে? তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে। এখন যত জ্বালা হয়েছে আমার আর ভালোই লাগে না। এসব কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। উপরওয়ালা, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন আমায় এমন কুৎসিত বানিয়েছো? আমার এই গায়ের রঙের জন্য সব পাখিরা আমাকে কত কত কথা বললো, আর আজ আমার নিজের ঠাকুমা আমায় অনেক কথা শুনিয়েছে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমায় তুলে নাও উপরওয়ালা। এসব কথা বলে টুনি যখন কাঁদছিল তখনই সেখানে একটা পরী আসে, আর পরীকে দেখে তো টুকি একেবারে ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আসলে আমি মায়া পড়ি। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমার কষ্টের কথাগুলো শুনে আমি এখানে আসলাম তোমায় সাহায্য করার জন্য। তুমি চলো আমার সাথে, আমি তোমার সব সমস্যার সমাধান করব। এরপর টুকি মায়াপুরীর সাথে যায়। তারপর মায়াপুরী টুকিকে নিয়ে একটা ক্রিমের জমিতে যায়। সেই জমি দেখে টুকি ভীষণ অবাক হয়, কারণ সেই জমিতে ভীষণ ফেয়ার লাভলির গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ফেয়ার এন্ড লাভলি ধরা ছিল। ও মা, এতগুলো ফ্যান লাভলি গাছ, আর গাছগুলোতে এতগুলো ফ্যান লাভলি ধরে আছে। তুমি কি এখানে ফ্যান লাভলি ক্রিম চাষ করেছো পরি? আসলে এটা আমার ক্রিমের জমি, আমি এখানে ক্রিম চাষ করেছি, আর আজ থেকে এই ক্রিমের জমিটা হলো তোমার। তোমার যত ইচ্ছে তুমি এখান থেকে ক্রিম নিয়ে যেতে পারবে, আর তুমি এই ক্রিম মুখে দিলে তোমার এই কুৎসিত চেহারা থেকে অনেক সুন্দর হয়ে যাবে, জানো? তুমি সত্যি বলছো পরি? ভালোই হলো, আমি এবারে ক্রিম দিয়ে অনেক সুন্দর হব। এরপর টুকি সেই জমি থেকে একটা ফ্যান লাভলি ক্রিম নেয়, আর সেই ক্রিম নিয়ে টুকি তার বাড়িতে চলে যায়। আর সেই ফ্যান লাভলি ক্রিম মুখে মেখে টুকি সুন্দর হয়ে যায়। এতে মিনু টুনটুনিও ভীষণ খুশি ছিল, আর এরপর থেকে মিনু টুনটুনি আর টুকি অনেক সুখেই দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সীতাপুর গ্রামের পাশে একটি বড় বন ছিল, আর সেই বনে বাস করত বিভিন্ন ধরনের পাখি। কিন্তু বর্তমানে বনের পাখিরা ভীষণ কষ্টে জীবনযাপন করছে, কেননা ওই বনে যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সেখানে খরাও দেখা দিয়েছে। বনের পাশে নদী, নালা, খাল, বিল, কোথাও কোনো জল ছিল না, সবকিছু শুকিয়ে গেছে। বনের এমন করুণ দশা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো সুখী দিদি, জল পেলে কোথাও? না রে টুনি, এই ঠাটা পড়া রোদের মধ্যে সেই কখন থেকে কলসি নিয়ে ঘুরছি, কিন্তু কোথাও এক মুঠো জল পেলাম না রে। জলের পিপাসায় যে প্রাণটা যায় যায় অবস্থা। আমারও তো একই অবস্থা দিদি, রান্না করব, ঘরে এক ফোঁটা জলও নেই। এখন কি হবে বলো তো দিদি, আমরা জল কোথায় পাবো? বনে অনাবৃষ্টির কারণে যে খরা দেখা দিয়েছে, নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। তাহলে কি আমরা জল না খেয়ে মারা যাব নাকি দিদি? হ্যাঁ রে, এইভাবে চলতে থাকলে তো বনের সব পশু পাখিরা জল না খেতে পেরে মারা যাবে রে টুনি। টুনি, চল আমরা বরং জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে রাজামশাইয়ের কাছে যাই, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। এ কথা বলে টুনি আর সখী পায়রা জঙ্গলের পাখিদের নিয়ে জঙ্গলের রাজা কালু কাকের কাছে যায়, আর বনের এমন অবস্থার কথা তাকে জানায়। রাজা মশাই, আপনি কিছু একটা করুন, এই বনে পানির অভাবে যে আমরা সকলে অনেক কষ্টে আছি রাজা মশাই। হ্যাঁ রাজামশাই, অনাবৃষ্টির কারণে যে আমরা জমিতে কোনো ফসলও ফলাতে পারছি না, যার জন্যে বনে খাদ্য আর জল সংকট দেখা দিয়েছে। আপনি কিছু একটা করুন জমিদার মশাই।
হ্যাঁ রে মিঠু, আমি সবটা শুনেছি। আমি এসব নিয়ে তো বেশ চিন্তায় আছি, কিন্তু এখন আমি কি করব? কি করে এই বনের অনাবৃষ্টি দূর করব? কিছুই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা জমিদার মশাই, আমরা যদি তান্ত্রিক বাবার কাছে যাই তাহলে কি উনি কোনো কিছু করে আমাদের এখানে বৃষ্টি আনতে পারে? তাই তো সুখী, তুই এটা একদম ঠিক বলেছিস। আমার একজন চেনা জানা তান্ত্রিক আছে, ওখানে গেলে হয়তো সাহায্য পাবো। সুখী আর মিঠু, তোরা তৈরি থাকিস। কাল সকালে তোদের নিয়ে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এখন সবাই চিন্তা না করে যে যার বাড়ি ফিরে যাও। রাজা মশাইয়ের কথা শুনে যে যার বাড়িতে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা জমিদার কালু কাক, মিঠু তোতা আর সুখী পায়রা মিলে সেই তান্ত্রিক বাবার আশ্রমে যায়। আর তাদেরকে দেখে উল্লু পেঁচা তান্ত্রিক বলে, কে বাছা তোরা, আমার এখানে কেন এসেছিস? বল আমাকে। আসলে বাবা, আমরা অনেক দূরের বন থেকে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আমরা অনেক বিপদে পড়েছি বাবা। কি বলছিস? বিপদ? তাড়াতাড়ি বলতো, তোরা কি বিপদে পড়েছিস? আমি যতটা পারি সাহায্য করব। আসলে বাবা, আমাদের বনে খরা দেখা দিয়েছে। বনের নদী নালা খাল বিল সব শুকিয়ে গিয়েছে। জঙ্গলে কোথাও এক ফোঁটা জল নেই, যার কারণে আমরা পাখিরা না পারছি এক ফোঁটা জল খেতে, আর না পারছি ফসল ফলাতে। আপনি দয়া করে আমাদের বনে বৃষ্টি আনার ব্যবস্থা করে দিন। কি বলছিস? তোদের বনে অনাবৃষ্টি দেখা দিয়েছে? কি বলছেন কি বাবা? তাহলে কি আমরা এই অনাবৃষ্টিতে মারা যাব? তবে হ্যাঁ, বৃষ্টি আনার মন্ত্র না জানলেও আমি সোনার চুড়ি আনার মন্ত্র জানি। তান্ত্রিকের মুখে চুরির বৃষ্টি হওয়ার কথা শুনে কালু কাক, সুখী ও তোতার মুখ লোভে চকচক করতে শুরু করে। তখন তারা বলতে থাকে, কি বলছেন কি বাবা? সোনার চুরির বৃষ্টি? ভালো তো, আপনি বৃষ্টি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনি যে সোনার চুরির বৃষ্টি আনতে পারেন, আপনি বরং সেই সোনার চুরির বৃষ্টি ঝরান। আমরা বরং এখান থেকে সোনার চুরি নিয়ে গিয়ে বিক্রি করব, আর সেসব টাকা দিয়ে আমাদের বনের পাখিদের জলের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এ কথা বলে তান্ত্রিক তার ঝোলা থেকে একটি বাক্স বের করে, আর সেই বাক্স ছিল জাদুর চুরির বাক্স। তান্ত্রিক বাক্সটা খুলতেই শুরু হয়ে যায় চুরির কেরামতি। বাক্স থেকে চুরিটা খোলা মাত্রই চারিদিক থেকে সোনার চুরির বৃষ্টি হতে শুরু করে। এসব দেখে তো ওদের তিনজনের চোখ একেবারে কপালে উঠে যায়। আরে আরে, এসব আমি কি দেখছি? মিঠু দেখ দেখ, সোনার চুরির বৃষ্টি। হ্যাঁ জমিদার মশাই, এ তো দেখছি চুরির কেরামতি। আহা, এতগুলো সোনার চুড়ি! এসব কথা বলে কালু কাক, সুখী পায়রা আর তোতা মিলে সোনার চুড়িগুলো কুড়িয়ে নেয় আর তাদের বনে ফিরে আসে। তোতা শোন, এসব সোনার চুড়ি দিয়ে বনের পাখিদের সাহায্য করে আমাদের কি লাভ বল? আমরা যে তিনজন কষ্ট করে তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, তাই আমরা এসব বিক্রি করে যা টাকা পাবো আমরা তিনজন ভাগাভাগি করে নেব। আর বনের সবাইকে বলবো ওই তান্ত্রিক আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম ঠিক বলেছেন, আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। এসব বলে তারা তিনজন সোনার চুড়ি বিক্রি করে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অন্যদিকে বনের সবাইকে বলে যে তান্ত্রিক তাদের কোনো সাহায্যই করেনি। এভাবেই দিন কাটতে থাকে। বনের সব পাখিরা জলের সংকটে পড়ে মারা যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জমিদার কালু কাক, সুখী পায়রা ও মিঠু তোতার যেন দিন দিন লোভ বাড়তেই থাকে। একদিন ওরা তিনজন একটা বুদ্ধি করে। শোন তোরা, কোনোভাবে যদি আমরা ওই তান্ত্রিকের সোনার চুরির বাক্সটা চুরি করতে পারি, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো রে। পায়ের উপর পা তুলে আমরা সারা জীবন খেতে পারবো। চল, আমরা বরং ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে চুরির বাক্সটা চুরি করে আনবো। এরপর ওরা তিনজন আবারও তান্ত্রিকের কাছে যায় আর গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে। তান্ত্রিক বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনি যে আমাদের সোনার চুড়ি দিয়েছিলেন না, সব সোনার চুড়ি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তাই আপনার কাছে আবার এসেছি বাবা, আপনি আমাদের দয়া করে সাহায্য করুন। কালু কাকের এমন কান্নাকাটি আর অনুরোধ দেখে তান্ত্রিকের খুব মায়া হয়। তাই তান্ত্রিক আবারও সেই জাদুর বাক্সটা বের করে আনে। আর ঠিক তখনই কালু কাক চুরির বাক্সটা তান্ত্রিকের কাছ থেকে কেড়ে নেয়। মিঠু তোতা আর সুখী পায়রা তান্ত্রিককে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলে। কি রে বোকা তান্ত্রিক,
আমাদের চালাকি তুই ধরতে পারলি না? আমরা তো তোর এই বাক্সটা নেওয়ার জন্যই মিথ্যে নাটক করছিলাম তোর সাথে। শয়তান পাখি, তোদের কোনো দিনও ভালো হবে না। আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা তোদের লোভের শাস্তি ঠিক পাবি। ওরা তিনজন তান্ত্রিকের কোনো কথায় কান্না দিয়ে সেই বাক্সটা নিয়ে ফাঁকা জায়গায় যায়। আর বাক্সটা খুলে কালুকাক বলে, এই জাদু চুড়ি, দেখা তো তোর কেরামতি। দে আমাদের সোনার চুড়ি দে। কই তাড়াতাড়ি বৃষ্টি ঝরা, সোনার চুড়ির বৃষ্টি ঝরা। কালুকাক যখন এসব বলছিল তখনই সোনার চুড়ি কথা বলে ওঠে, লোভী পাখি, তোদের খুব শখ তাই না? তবে দেখ এবার আমার কেরামতি। এই বলে চুড়ির বাক্স থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে, আর সাথে সাথে সোনার চুড়ির বদলে পাথরের বৃষ্টি শুরু হয়। আর সেই পাথরে চাপা পড়ে লোভী কালুকাক, সুখী পায়রা আর মিঠু তোতার সেখানেই মৃত্যু হয়। আর জাদুর চুড়ির বাক্স আবারও তান্ত্রিকের কাছে ফিরে যায়। আর ততক্ষণে তান্ত্রিক তার মন্ত্রশক্তির দ্বারা নিজেকে মুক্ত করে। আর এর কিছুক্ষণ পরই টুনিদের বনে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বনের সব পাখিরা বৃষ্টি পেয়ে ভীষণ খুশি ছিল। তো বন্ধুরা, কখনো লোভ করা উচিত নয়, কারণ লোভ সব সময় বিপদ ডেকে আনে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই আমাদের লোভ থেকে দূরে থাকা উচিত। নিঝুমপুর বনে যজ্ঞুকাক নামের এক কসাই বাস করত। পুরো বনে যজ্ঞুকাক একাই মাংস বিক্রি করত। সেজন্য যখনই কারো মাংসের প্রয়োজন হতো তখনই তারা যজ্ঞুকাকের মাংসের দোকানে আসতো। একদিন, যজ্ঞ দাদা, আমাকে 1 কিলো তাজা তাজা মাংস দাও তো। কি ব্যাপার শালিক বোন, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ দাদা, আজ আমার মেয়ে শালুর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। আমার শালু পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই জন্য ও খুশিতে মেয়েকে আজকে কষা মাংস রান্না করে খাওয়াবো। ও এ ব্যাপার, তাহলে এই নাও। এরপর শালু মাংস নিয়ে বাড়িতে চলে যায়। যজ্ঞুকাক অনেক সৎভাবে মাংস বিক্রি করত, আর অনেক তাজা ও সতেজ মাংস বিক্রি করত। সেজন্য বনের সবাই যজ্ঞুকাকের কাছ থেকে মাংস কিনতো আর তার প্রশংসাও করত। একদিন কবুতর তার বাসায় বিউটি পায়রাকে বলছিল, বিউটি শুনছো, অনেকদিন হলো আমরা ভালো কিছু খাই না, তাই ভাবছি আজ একটু মাংস কিনে আনবো। কি বলো তুমি? হ্যাঁ, এটা তো অনেক ভালো কথা গো। এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। যাও নিয়ে এসো, আমারও ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে গো। এরপর কবুতর যায় মাংস কিনতে। দাদা, আমাকে 1 কেজি মাংস দেন তো। আর যজ্ঞ দাদা, একটা কথা জিজ্ঞাসা করব। কি এমন বলবে যে আমার কাছ থেকে অনুমতি চাইছো? বলেই ফেলো না। তোমার কাছ থেকে তো এই বনের সবাই মাংস কেনে, তোমার কি এই ব্যবসায় কোনো লাভ হয়? বলো তো, তুমি আমাদের জন্য কত কষ্ট করে তাজা তাজা মাংস বিক্রি করো। তোমার কষ্ট কারো তো চোখেই তো পড়ে না। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়। তাই বলছি, তুমি একটু চালাক হও যজ্ঞ দাদা। চালাক মানে কি বলতে চাচ্ছ তুমি? বলছি কি, তুমি একটু বনের পাখিদের ঠকানোর চিন্তা করো। আমি তোমাকে এই কাজে সাহায্য করব দাদা। কি বলছো এসব? আর তুমি বা আমাকে কি করে সাহায্য করবে? বলছি সব বলছি। আমার একটা বন্ধু মাংস বিক্রি করে। ও ভালো মাংসের সাথে মৃত পশুর মাংস মিশ্রই করে বিক্রি করে। আমি আমার বন্ধুর কাছ থেকে তোমাকে ওসব মাংস এনে দেব, আর সেই মাংসগুলো তুমি ভালো মাংসের সাথে মিশিয়ে বিক্রি করবে। তোমার অনেক লাভ হবে যজ্ঞ দাদা, আর আমাকেও সেই লাভ থেকে কিছু দিলেই হবে। যজ্ঞ কবুতরের এসব লোভনীয় কথা শুনে চুপ করে ভাবতে থাকে। ভাবতে ভাবতে যজ্ঞুকাক বলে, ঠিক আছে, আমি রাজি আছি। তুমি তোমার ওই বন্ধুর কাছ থেকে ওই রকম খারাপ মাংস এনে দিও। এরপর কবুতর তার কেনা মাংসগুলো নিয়ে বাড়িতে যায় আর বিউটি পায়রাকে দেয়। এরপর সে তার বন্ধুর কাছে যায় মরা পশুর খারাপ মাংস আনতে, আর সেগুলো এনে যজ্ঞুকাককে দেয়। আর যজ্ঞুকাক সেগুলো বনের পাখিদের কাছে বিক্রি করে অনেক টাকা পায়। টাকা হাতে নিয়ে যজ্ঞুকাক বলে, এত টাকায় তো আমি কোনোদিন মাংস বিক্রি করতে পারিনি। অসৎ পথের ব্যবসায় এত লাভ আমি তো আগে জানতাম না। বলেছিলাম না তোমার অনেক লাভ হবে। দাও আমার পাওনাটা দাও।
এরপর যজ্ঞ কাক কবুতরকে তার পাওনাটা দেয়। এইভাবে যজ্ঞ কাক তার অসৎ ব্যবসা চালিয়ে যায়। বেশ কিছুদিন পর বনের রাজা ঈগলের সেনাপতি যজ্ঞর কাছে আসে। শোনো যজ্ঞ, কাল রাজামশাইয়ের মেয়ের বিয়ে, সেজন্য 25 কেজি মাংস লাগবে। তুমি কাল সকালে 25 কেজি মাংস রাজামশাইয়ের বাড়িতে পৌঁছে দিও। আর এই নাও টাকা। ঠিক আছে, কাল মাংস সময় মতো পৌঁছে যাবে। পরের দিন সকালবেলা যজ্ঞ কাক রাজা মশাইয়ের কাছে 25 কেজি মাংসের বদলে 20 কেজি মাংস নিয়ে যায়। আর যজ্ঞ রাজার বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে বলতে থাকে, রাজার লোকেরা কত বোকা, 5 কেজি মাংস কম দিলাম আর ওরা কিচ্ছু বুঝতেও পারলো না। এখন দোকানে গিয়ে এই 5 কেজি মাংস বিক্রি করব, আর দুদিক দিয়েই লাভ হবে। এসব বলতে বলতে যজ্ঞ তার দোকানে যায়। এদিকে রাজা তার সেনাপতিকে অনেক রেগে রেগে ডাকতে থাকে। সেনাপতি, সেনাপতি, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে এসো। জি মহারাজ, ডেকেছেন আমাকে? তোমার সাহস তো কম নয়, তুমি মাংস কেনার টাকা চুরি করেছো? ছি ছি মহারাজ, আপনি এসব কি বলছেন? আমি মাংস কেনার টাকা কেন চুরি করব? আমি তো 25 কেজি মাংসের টাকা কসাই যজ্ঞকে দিয়ে এসেছি। 25 কেজি মাংসের টাকা যদি তুমি যজ্ঞ কসাইকে দিয়ে আসো, তাহলে মাংস কম হলো কেন? হ্যাঁ, আগের বারও তো আমি 25 কেজি মাংসই অন্য বন থেকে আনিয়েছিলাম, এখন তো মাংস কম হয়নি। আর তুমি বলছো তুমি কিছু করনি? তাহলে নিশ্চয়ই রাধুনির কাজ। রাধুনি নিশ্চয়ই রান্নার সময় কিছু একটা গড়বড় করেছে। যাও, এক্ষুনি রাধুনিকে ডেকে আনো। সেনাপতি রাজার কথা শুনে রাধুনিকে ডাকতে যায় আর রাজার কাছে নিয়ে আসে। রাধুনি, তুমি সত্যি করে বলো তো, রান্না করার সময় তুমি কি মাংস চুরি করেছো? একদম মিথ্যে বলবে না কিন্তু। যদি তুমি মিথ্যে বলো তাহলে আমি তোমাকে এক্ষুনি গর্দান দেব। রাধুনি রাজার এমন ধমক শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। আর কাঁপা কাঁপা গলায় বলে, বিশ্বাস করো রাজা মশাই, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমাকে সেনাপতি যতটুকু মাংস এনে দিয়েছে আমি ঠিক ততটুকুই রান্না করেছি। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমাকে মারবেন না, আমি সত্যি বলছি। রাজা টুনির এমন ভয় পাওয়া দেখে বলে, তুমি কিছু করনি, আর সেনাপতিও বলছে সেও কিছু করনি। তাহলে মাংস কম হলো কি করে বলো তো? রাজা মশাই চুপ করে কিছুক্ষণ ভাবতে থাকে আর ভাবার পর বলে, সেনাপতি, তুমি এক্ষুনি গিয়ে ওই যজ্ঞ কসাইকে ডেকে আনো। আর হ্যাঁ, ওকে এ ব্যাপারে আগে কিছুই বলো না। সেনাপতি রাজাকে সম্মান জানিয়ে চলে যায়। সেনাপতি যজ্ঞ কসাইকে ডাকতে থাকে আর কিছুক্ষণ পর যজ্ঞ কাককে নিয়ে সেনাপতি রাজার কাছে আসে। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আমি এসেছি। এসেছো, ভালোই করেছো। আচ্ছা, তুমি আমাকে কেন মাংস কম দিয়েছো? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো বলো তো, রাজামশাইকে মাংস কম দেওয়া? যজ্ঞ রাজার রাগ শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না সুরে বলতে থাকে, আমি কিছু করিনি, আমি তো 25 কেজি মাংসই দিয়েছি মহারাজ। বিশ্বাস করুন রাজামশাই। তুমি আবারও মিথ্যে বলছো। আমার সেপাহী তোমার সব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখেছে, বুঝেছো? তুমি তারপরেও আমাকে মিথ্যে কথা বলছো। তাড়াতাড়ি করে বলছি, সত্যিটা বলে দাও, নইলে এক্ষুনি তোমার গর্দান নেব। লোভী যজ্ঞ কাক বুঝতেই পারেনি যে রাজামশাই এসব কথা বানিয়ে বানিয়ে বলছে। যজ্ঞ রাজার এমন ধমক শুনে সব সত্যি কথা বলে দেয়। রাজামশাই লোভী কসাইয়ের এমন কথা শুনে ভীষণ রেগে যায়। কি বলছো কি তুমি? আমার রাজ্যে তুমি এত বড় অকর্ম করেছিলে আর আমি কিছুই বুঝতে পারিনি? তুমি আমার রাজ্যের প্রজাদের এভাবে ঠকিয়েছো। আমি তোমাকে ছাড়বো না, শয়তান লোভী মাংস বিক্রেতা কোথাকার। আমার ভুল হয়েছে মহারাজ, আমি আর কখনো এমন করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন রাজামশাই। রাজামশাই যজ্ঞর কোনো কথাই শোনে না আর সেনাপতিকে দিয়ে যজ্ঞকে কারাগারে বন্দি করে আর তার লোভের শাস্তি দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরাও কিন্তু একদম লোভ করবে না, নয়তো তোমরাও যজ্ঞ কাকের মতো জেলখানায় বন্দি হয়ে থাকবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।